আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে নীরবতা হচ্ছে শান্তির লক্ষণ। না গো, সবসময় নীরবতা কিন্তু শান্তির লক্ষণ হয় না। নীরবতা সবসময় সম্মতির লক্ষণও হয় না। কিছু সময় নীরবতা কিন্তু ক্লান্তির লক্ষণও হয়, কিছু সময় নীরবতা অসহায়তার লক্ষণও হয়, আবার কিছু সময় কিছু করতে না পারার লক্ষণও তো নীরবতা হয়, তাই না? তাই শুধুমাত্র নীরবতাকে শান্তি হিসেবে ধরাটা কিন্তু যুক্তিযুক্ত নয়, তাই না বলো? যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি, চলে এলাম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি আমার স্বামীর ছোট্ট কুঁড়ে ঘর থেকে। তোমরা অনেকে আমার এই কুঁড়ে ঘরটাকে মিস করছিলে, তোমাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু সব বুঝেছি, সব পড়েছি। তোমরা সব কিছুই তো জানো, সব কিছুই তো বুঝো। আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমাদেরকে একুল ওকুল দুকুলই রক্ষা করে চলতে হয়। যেমন বাবার বাড়ির প্রতিও দায়িত্ব কর্তব্য থাকে, তেমন শ্বশুর বাড়ির প্রতিও থাকে। তাই দেখো, নিজের সংসার আছে বলে আমি যে বাবার বাড়ি যাব না তা তো কখনো হয় না। তবে হ্যাঁ, এবার বাবার বাড়ি কিন্তু আমার অনেক দিন থাকা হয়েছে, প্রায় 13 দিন। আজ প্রায় 13 দিন পর আমি কিন্তু, প্রায় নয়, আজকে 13 দিন পরেই কিন্তু আমি এ বাড়িতে ফিরে এসেছি। ব্লগটি কিন্তু শুরু করেছি আজকে দুপুর 12টার পরে। আমার ছেলেকে পড়াতে চলে এসেছে, ওকে 12টা সাড়ে 12টার দিকেই পড়াতে আসে। আর মেঘও হয়েছে জানো, এই পর্যায়ে যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, জানো, প্রচুর গরম। তা বাড়ি এসে কোনো কাজকর্ম কিন্তু কিছুই করা হয়নি। আমি সোজা চেয়ারগুলো পরিষ্কার করেছি, ঘরটাকে তো আগেই ঝাড়ঝুট দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, এক জায়গা থেকে এক জায়গায় ফিরে এসেই যে ক্যামেরা বার করব, সেরকম কোনো মনোবৃত্তি কিন্তু থাকে না। মনোবৃত্তির থেকেও বেশি সেরকম কোনো এনার্জি কিন্তু থাকে না, জানো তো। তাই মাঝ পয়েন্ট থেকেই আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা। চেয়ারগুলোকে মুছে নিয়েছিলাম, কেন কি এর আগে আমার ছেলে চেয়ারগুলোতে কাদা ভরিয়ে রেখে গিয়েছিল, সেই কাদাগুলোই ভালো করে মুছে মুছে পরিষ্কার করেছি। আর তারপরেই একটু হোমমেড ফেস প্যাক বানিয়ে নিয়েছি, জানো তো। আসলে জানো, গতকালকে না আমাদের একটা জন্মদিনে নিমন্ত্রণ ছিল, বেশ 2 দিন আগেই নিমন্ত্রণ করেছিল। আমার স্কিনের একটা স্বভাব আছে, কোনো অনুষ্ঠানের আগে, কোনো কিছুর আগে ঠিক আমার মুখে ব্রাশ, ব্রণ সমস্ত কিছু বেরোবেই, কোনো ভুল নেই, ওগুলো বেরোবেই। কি বলতো, এই হোমমেড ফেস প্যাকগুলো ব্যবহার করে না আমি অনেকটা র্যাশের হাত থেকে, ব্রণর হাত থেকে মুক্তি পেয়েছি বলতে পারো। বাড়ি এসে আর দেরি করিনি গো, ঝটপট কিন্তু ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি। আর ফেস প্যাকের সমস্ত উপকরণই জানো তো ঘরে ছিল, তাই আর কোনো অসুবিধে হয়নি। এ পর্যায়ে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি। আর তারপর দেখো, এই যে সিদ্ধেশ্বরী মেলা থেকে না বেশ কয়েকটি ছোট্ট ছোট্ট মাটির সবজি কিনেছিলাম। যেমন দেখো, সজনে ডাঁটা আছে, সেই সাথে নারকেল আছে, পেঁপে আছে, টমেটো আছে, মোচা আছে। এগুলোই না একটা প্লেটে আমি সাজিয়ে নিলাম। প্লেট ছাড়া এগুলো সাজাতে ভালো লাগবে না। আগে তো প্লেট সমেত পাওয়া যেত, জানো, এখন আর প্লেট সমেত পাওয়া যায় না। এগুলো এখন এমনি সিঙ্গেলই কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে একটু ঘরটাকে সাজিয়ে নেব ভাবছি। আর ছেলে কিনেছিল মাটির হারমোনিয়াম, তবলা, এই যে একটা তানপুরা। আর এই তানপুরাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, জানো। এগুলোকেও একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা দিয়েই ভাবছি ঘরটাকে একটু সাজিয়ে নেব। ঘর আর কি সাজাবো, ঘরে যে সমস্ত তক্তাগুলো রয়েছে সেগুলোতে আমার নানান রকমের জিনিস সাজানো থাকে, সেখানে একটু জায়গা করে নিলাম। এগুলোকে ভাবছি আমি এই তক্তাতেই গুছিয়ে রাখবো। আমার ছেলে জানো তো আরও একটা জিনিস কিনেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, গল্প করতে করতে তক্তাটাকে তো গুছিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দেখো, মোটামুটি আমার আলনাটাও গোছানো হয়ে গিয়েছে। আর শোকেসটা আজকে আর মুছতে পারলাম না গো, এরপরে অবশ্যই করে কিন্তু শোকেস মুছবো। সমস্ত কিছুই মুছতে হবে, যেহেতু 13 দিন বাড়ি ছিলাম না, সেহেতু ধুলো পড়বে, এটা তো স্বাভাবিক। আর ধুলো তো আমাকেই ঝাড়াঝাড়ি করতে হবে, এটাও স্বাভাবিক। ফুলদানিটা যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে, তবে একটু ঝুল পড়েছে, সেগুলোকেও আস্তে সুস্তে ঝাড়বো। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার ছেলে একটা জিনিস কিনেছে, এই যে আমার ছেলে সিদ্ধেশ্বরী মেলা থেকে কিনেছে হচ্ছে এই ছোট্ট গোপালটাকে। আর তাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার এই তক্তাতেই, জানো তো। আমার ছেলে না এই খেলনাটাকে ভীষণ পছন্দ করে, ওকে আদর করে, আর আমারও একে না আদর করতে ভীষণ ভালো লাগে, জানো। চলো, এ পর্যায়ে সোজা চলে এলাম কিন্তু রান্নাঘরে। গ্যাসের অবস্থাটা এমন কোনো খারাপ কিছু নেই, তবুও গ্যাসটাকে আমি আরও
একবার করে সুন্দর করে মুছে নিচ্ছি। আসলে আমার শাশুড়ি মাও তো বাড়ি নেই, তাই এই গ্যাসটা আর কেউই ব্যবহার করছে না। গ্যাসটা এইভাবেই পড়েছিল জানো তো। তবু এসে দেখছি অতটাও বেশি নোংরা হয়নি, হয়তো ওই পর্দাগুলো খোলা ছিল না, পর্দাগুলো দেওয়া ছিল, তাই গ্যাসের টেবিলটা কিন্তু এবার আমার সুন্দরই রয়েছে। এর আগের বার যখন এসেছিলাম তখন গ্যাসের টেবিলের দিকে তাকানোই যেত না। যাই হোক, বৃষ্টি আসবে ভীষণ, সেই ভাবনা চিন্তা করে অনেক আগেই না আমি জলগুলোকে ভরে নিয়েছি বোতলে, আর বোতলটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি টেবিলের উপরটাতে। আজকে তো টেবিলটা বার করতে হয়নি, আজকে টেবিলটাকে সাইডেই রেখেছিলাম। এই পর্যায়ে না একটা মেঘ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে না যে এটা কৈলাস পর্বত? কি দারুণ সুন্দর লাগছে, দেখেছো? আচ্ছা, পুজো আসছে আসছে অনুভূতি কার কার মনে জাগছে গো, কমেন্ট করে জানিও। সত্যি বলছি, এখন রাস্তাঘাটে গেলে এই সমস্ত সাদা তুলোর মতো মেঘ দেখলে না মনে হয় যে পুজো সত্যিই চলে এসেছে। আর তো 2-3 মাসই আছে পুজোর, দেখবে দেখতে দেখতে পুজো আবার দোরগোড়ায় চলে আসবে। আসলে বাচ্চা কাচ্চা যত তাড়াতাড়ি বড় হচ্ছে জানো, তত বছর যেন একদম জলের মতো গড়িয়ে যাচ্ছে, এটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। সত্যিই গো, এখন বুঝতে পারি না যে সময় আর বছর কোন দিক দিয়ে গড়ায়। যখন আমরা ছোট ছিলাম তখন জানো, একবার পুজো গেলে সেই পুজো আর আসতেই চাইতো না। আমরা ভাবতাম যে কি তাড়াতাড়ি যদি পুজোটা আসতো, যদি তাড়াতাড়ি পুজো আসতো কতই না আনন্দ করতে পারতাম। তবে এখন সব কিছু বিপরীত হয়ে গিয়েছে। ছোটোবেলায় যে সমস্ত ভাবনা চিন্তাগুলো করতাম তখন ভাবতাম যে পুজো কেন আসে না, আর এখন ভাবি যে কেন পুজো এত তাড়াতাড়ি আসে। দেখো, সংসারের চাপ, কাজের চাপ, বাচ্চা কাচ্চার চাপ, নানান রকম চিন্তা ভাবনা, এই সমস্ত কিছুর জন্যই সময় আর বছরটাকে আমরা টের পাই না, তাই না? চলো, গল্প করতে করতে আমি কিন্তু টেবিলটাকে একটু নতুন করে গুছিয়ে নিয়েছি, 3টে বোতল কমিয়ে নিয়েছি, আর সেই সাথে একটু মানি প্ল্যান্ট আর একটা ফুলদানি দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আর এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটাতে কিন্তু চলে এসেছি ফার্নিচার কিনতে। চলো, এখানে না বিয়েতে গিফট দেওয়ার জন্য আমরা ফার্নিচার কিনতে এসেছি। বিভিন্ন রকম জিনিস এখানে দেখছিলাম। এই আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, শুধুমাত্র রাধা গোবিন্দের মূর্তিটার জন্য, কিংবা রাধা গোবিন্দের ছবিটার জন্য। কি দারুণ লাগছে না? এই আলমারিটা সত্যি আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে, ভীষণ। আমি যদি আমার আলমারি কেনার সময় এরকম ধরনের পেন্টিং দেখতাম, তাহলে আমি না এই ধরনের পেন্টিংগুলোই নিতাম আমার আলমারি কেনার সময়। তবে তখন না আমি এই ধরনের পেন্টিং পছন্দ করতাম না, আর 3D পেন্টিংগুলো তো ভালোই লাগতো না, তাই আমি না নর্মাল আলমারিটাই কিনেছিলাম। জানো, এখানে ওয়ারড্রপ থেকে শুরু করে মিড কেস, শোকেস সমস্ত কিছুই দেখছিলাম। তারও ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, কোনো কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো। আচ্ছা, এ পর্যায়ে আমরা কিন্তু একটা ফার্নিচার পছন্দ করেই নিয়েছি। দেখো তো এই সোফাটা কেমন লাগছে? আমার কিন্তু সোফাটা দারুণ পছন্দ হয়েছিল। তবে কিছু জিনিস নেওয়ার আগে অন্তত একটু আধটু ভাবনা চিন্তা করতে হয়। সেই ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম যে না, এইটাই থাক, এইটাই দেওয়া যাক বিয়ের উপহার হিসেবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আজ আসি তবে, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।